আপনি গায়েব হতে আপনার রূপ দৃশ্যমান। আপনার মতো ছোট লোক আর লোভী না আমি। দুজন নতুন ভাড়াটিয়া এনেছেন 2 মাসের অ্যাডভান্স নিয়ে। আর কি লাগে? তো এখন দাঁড়িয়ে কথা শোনাচ্ছেন কেন? যেমন ভাবলেন আপনার এটা বাড়ি না, রাজপ্রাসাদ। বেরিয়ে যাই আমি, দেখি কতদিন পার আপনি আপনার ভাড়াটিয়া। যান এখান থেকে। বাড়িওয়ালা কিছু বলার সাহস পেল না। মিষ্টির দিকে একবার তাকিয়ে গটগট করে নিচে নেমে গেল। ভেতরের মেয়ে দুটো একে অপরের দিকে তাকাতে লাগলো। রুহি বসে বসে মিষ্টির সবকিছু গুছিয়ে দিচ্ছে। গুছানো শেষ হলে মিষ্টি রুহির দিকে না তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, আসি। রুহি মিষ্টির হাত ধরে ফেলল। মিষ্টি তাকালো না, চুপ করে দাঁড়িয়ে আছে। জোর করে 1000 টাকা হাতে গুজে নিল। মিষ্টি এবার ঘুরে তাকালো। আপু, আমার এইটা লাগবে না। একদম বড় হতে আসবি না আমার সামনে। তোর ফোনে কি হয়েছে? বন্ধ কেন? আমার ফোন নষ্ট হয়ে গিয়েছে। কোথায় যাবি মিষ্টি এখন? আমার ভীষণ চিন্তা হচ্ছে। আপু, সবার বাড়ি ঘর হয় না। কেউ একজন বলেছিল আমি রাস্তার মানুষ। হয়তো সত্য। বলেই হাতটা ছাড়িয়ে মিষ্টি বেরিয়ে গেল। খুব দ্রুত সেখান থেকে প্রস্থান করতে চায় সে। নিজের ভেতরের কাপা অস্তিত্বটাকে দেখাতে চায় না কাউকে। অনেক রাস্তা আসার পর মিষ্টি থেমে গেল। এইটুকু পথ অতিক্রম করায় মিষ্টি এক মুহূর্ত থামেনি। এই পর্যায়ে রাস্তার মাঝেই বসে পড়ল মিষ্টি। আর পারছে না নিজের ভেতরের ভারী আর্তনাদকে চেপে রাখতে। বসে বসে নিজের অশ্রুসিক্ত নয়নকে অনুমতি দিল বর্ষণ এনে দিতে। ফাঁকা রাস্তায় চিৎকার করে বলতে লাগলো, আর কত তুচ্ছতম হব আমি? এর কি কোনো শেষ নেই? কোনো অবকাশ নেই? কেন আমায় এখান থেকে মুক্তি দাও না খোদা। আমি মুক্তি চাই। অনেকটা ক্লান্ত আমি, আর পারছি না আমি। মুক্তি দাও আমায়। প্রায় অনেকক্ষণ বসে বসে মিষ্টি কান্না করলো। কিছু সময় পর আবার পূর্বের মতো নিজেকে মানিয়ে নিয়েছে। চোখের জল শুকিয়ে গেছে, হাতের কিছু চুড়ি ভেঙে গেছে। মিষ্টি চোখ মুছে উঠে লাগেজটাকে টানতে টানতে সামনে যেতে লাগলো। আনমনে ধীর পায়ে হাঁটছে সে। কোথায় যাবে কিছুই জানা নেই তার। অনেকটা পথ হাঁটার পর মিষ্টি পা যেন চলছে না। রাস্তার পাশে একটা বেঞ্চ দেখতে পেল। মিষ্টি বেঞ্চটাতে বসলো। ঢের শীত লাগছে তার। গায়ের ওড়নাটা খুলে ভালোভাবে জড়িয়ে নিয়েছে। বেশ ক্লান্ত লাগছে নিজেকে। বেশ আশপাশ তাকিয়ে দেখলো কেউ নেই, একদম ফাঁকা রাস্তা। মিষ্টির এমনিতেও ভীষণ ক্লান্ত লাগছে। মনে হচ্ছে এইভাবে বসে থাকার শক্তি নেই। তাই লাগেজটাকে পাশে রেখে পা উঠিয়ে মিষ্টি হাত পা গুটিয়ে শুয়ে পড়ল। শীতের রাত, মাঝে মাঝে জোরে বাতাস বয়ে যাচ্ছে, আর সেই সাথে কেঁপে কেঁপে উঠছে মিষ্টি। হঠাৎ ঘুমের ঘুরেই মনে হলো মিষ্টিকে কেউ দেখছে। ধর ফরিয়ে উঠে গেল, তবে আশেপাশে কেউ নেই। মিষ্টির ভীষণ ভয় লাগছে। এইটুকু বুঝতে পারছে এইভাবে খোলা জায়গায় শোয়া তার পক্ষে সম্ভব না। তাই লাগেজ নিয়ে আবার হাঁটতে লাগলো। শরীর আর চলছে না। দুপুর থেকে তেমন কিছু খায়নি মিষ্টি। মায়ের কথা খুব মনে পড়ছে। না খেয়ে ঘুমিয়ে গেলে ঘুমের ঘরে কত আদর করে খাইয়ে দিত। চোখ দুটো আবার ভরে আসলো। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে মিষ্টি সামনে হাঁটতে লাগলো। অনেকটা পথ যেতে একটা বাড়ির সামনে এসে থামলো মিষ্টি। বাড়িটার দিকে তাকাতেই ভেতর থেকে একটা কুকুর ভয়ঙ্কর ভাবে ডেকে উঠল। কুকুরকে মিষ্টি ভীষণ ভয় পায়। কালো রঙের কুকুরটা মিষ্টিকে দেখে অকারণে ডেকেই যাচ্ছে। মিষ্টি তাড়াহুড়ো করে সামনে আগাতে লাগলো। কুকুরটা তার পেছন পেছন আসতে লাগলো। মিষ্টির ভয় আরো বেড়ে গেল। হাঁটার গতি বাড়িয়ে দিল। কুকুরও পেছন আসছে। ভয়ের মাত্রা বাড়ার সাথে সাথে মিষ্টির হাঁটা দৌড়ে পরিণত হলো। বোকার মতো কিছু না ভেবে মিষ্টি এলো পাথারি দৌড়াতে লাগলো। কুকুরও মিষ্টির পেছনে দৌড় দিল। দৌড়াতে গিয়ে একটা বাড়ির সামনে এসে মিষ্টি ভেতরে ঢুকে গেল। কারণ বাড়িটা মিষ্টি চেনে, এটা অমিতের ফ্ল্যাট। মিষ্টি এক দৌড়ে অমিতের দরজার সামনে গিয়ে থামলো। ভয়ের তাড়নায় অমিতের দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলো। কুকুরটা এখনো কয়েক হাত দূরে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে। মিষ্টি একবার কুকুরের দিকে তাকাচ্ছে আর একবার দরজায় আঘাত করতে লাগলো। অমিতের ঘুম খুব ভারী। ঘুমালে কোনো কিছুরই হুঁশ থাকে না। শব্দটা এত জোরালো যে তার ঘুম ভাঙতে বাধ্য করে দিয়েছে। অমিত খানিকটা অবাক হলো, তবে এর চেয়ে বেশি বিরক্ত। কারণ ঘুমের মাঝে বিরক্ত করাটা একদম পছন্দ না ওর। বিরক্তি স্ফুট চেহারা নিয়ে অমিত দরজা খুলল। দরজা খোলা মাত্রই মিষ্টি দরজা ঠেলে ভেতরে এসে দরজা লক করে দিল। অমিত অবাকের অষ্টম কোঠায়। তুমি এত রাতে এখানে? আর কি হয়েছে? এভাবে দৌড়ে এলে কেন? তোমায় আমি বাড়ি দিয়ে আসলাম। অমিতের কথা বলার মাঝেই দরজায় আরো কয়েকটা টোকা পড়ল। অমিত দরজাটা হালকা করে খুলে দেখলো উপরের তলার ভাড়াটেরা এসেছে। কি অমিত, কোনো সমস্যা? দরজায় আওয়াজ পেলাম, আবার কুকুর ডাকছিল। কিছু কি হয়েছে? না তো আঙ্কেল, কিছু হয়নি। আমি কোনো শব্দ পাইনি। ও, আমাদের মনে হলো এদিক থেকে কোনো শব্দ আসছে, তাই এলাম। ধন্যবাদ খোঁজ নেওয়ার জন্য। সরি, ঘুমে ডিস্টার্ব হলো আপনাদের।
আরে না বাবা, বিপদ আপদে কাছে আসতে হয়। এইখানে আপন বলতে কেউ নেই, ভাড়াটিয়ারাই ভাড়াটিয়াদের আপন। আচ্ছা, আসি। জি জি আঙ্কেল। সবাই যাওয়ার পর অমিত দরজা লাগিয়ে দিল আর মিষ্টির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। মেয়েটা এখনো হাঁপাচ্ছে। কি হয়েছে, এত রাতে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিলে? মিষ্টি কিছুক্ষণ চুপ থেকে বলল। আচ্ছা আমি আসি। অমিতের মেজাজ এবার চরমভাবে বিগড়ে গেল। মিষ্টিকে ধরে সোফায় বসিয়ে দিল। লিসেন, একে আমার ঘুম ভেঙেছো, এরপর এতগুলো মানুষের কাছে মিথ্যা বললাম তোমার জন্য। মাঝরাতে আমার ঘরে ঢুকে এখন বলছো কারণ না বলে চলে যাবে? হ্যাঁ, মেজাজ খারাপ না করো না তো আমার। মিষ্টি মাথা নিচু করে বসে রইল। কি হলো, চুপ কেন বলো? কুকুরের দৌড়ানি খেয়েছিলাম। আমি কুকুর খুব ভয় পাই তাই। সেটা বাসা থেকে বের হওয়ার পর। বাসা থেকে এত রাতে কেন বেরিয়েছো আগে বলো। আমি বাড়ি ভাড়া পরিশোধ করিনি, তাই আমাকে বের করে দিয়েছে। বলেই মিষ্টি মাথা নিচু করে এক হাতের আঙুল দিয়ে অপর হাতের তালু ঘষতে লাগলো। অমিত এক নজর মিষ্টির দিকে তাকিয়ে রইল। আর ভেতর ভেতর খুব রাগ লাগছে। কেমন বাড়িওয়ালা সেই লোক যে এত রাতে একটা মেয়েকে ঘর থেকে বের করে দিল। আচ্ছা আমি আসি। এত রাত্রে আপনাকে এভাবে বিরক্ত করার ইচ্ছে আমার ছিল না, বিশ্বাস করুন। কোথাও যাবে না তুমি। এত রাতে কোথায় যাবে? চুপচাপ পাশের রুমে গিয়ে শুয়ে পড়ো। মিষ্টি কিছু বলতে নিল তখনই। দেখো মিষ্টি, আমি তোমার সেই বাড়িওয়ালার মতো যখনও পিসাচ না যে এত রাতে একা একটা মেয়েকে বের করে দেবো। হ্যাঁ, কালকে একটা ব্যবস্থা করে দিও না হয়। আজকে শুয়ে পড়ো প্লিজ। মিষ্টিকে আর কিছুই বলতে দেয়নি। লাগেজটা ট্যাবে পাশের রুমে রেখে আগের মতো চাদর গায়ে শুয়ে পড়ল অমিত। মিষ্টিও গুটি গুটি পায়ে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ল। কিছু সময় পর অমিত মুখ থেকে চাদর সরিয়ে দেখতে লাগলো মিষ্টি এখনো দাঁড়িয়ে আছে কিনা। মিষ্টিকে দেখতে না পেয়ে অমিত উঠে বসলো। মেয়েটাকে জিজ্ঞেস করলাম না কিছু খেয়েছে কিনা, গিয়ে কি দেখে আসবো যদি কিছু ভাবে। কিন্তু এত কিছু হলো, খাওয়ার সময় পেয়েছে বলে তো মনে হয় না। অমিত খাট থেকে নেমে মিষ্টির রুমের দিকে গেল। দরজায় হাত দিয়েও দিচ্ছে না। হালকা করে দরজাটা খুলে একটু উকি দিয়ে দেখলো মিষ্টি খাটে শুয়ে আছে, হয়তো অনেক বেশি ক্লান্ত। অমিত একবার ফিরে আসতে চেয়েও কেন যেন পারল না। ধীরে ধীরে সামনে গেল মিষ্টির কেমন ক্লান্তিকর একটা ছাপ চেহারায়। তারপর যেন অমিতের কাছে খুব আবেদনীয় লাগছে। না চাইতেও এক চিলতে হেসে অমিত চলে এলো। রাত জোনাকির আনাগোনা ফুরিয়ে সূর্যের আলোয় ঝলকানিতে নতুন দিনের আগমন। এই সূর্যটা রাতের আধার মহিমাকে তিলে তিলে ক্ষয় করে জ্বালিয়ে নিস্তেজ করে এনে দেয় অপার মহিমান্বিত এক সকাল। কারো কাছে সেই সকাল শুধুই সকাল, কারো কাছে সেই সকাল অপেক্ষারত প্রহরগুলোর সর্বশেষ প্রহর, আবার কারো কাছে সেই সকাল অব্যক্ত জ্বালাময়। তবে দিন গড়িয়ে নতুন দিনের আগমন এই আগমনের ধারায় নিহিত। সকালের আলোয় স্ফুটন হলেও মিষ্টির ঘুমের অবসান হলো না। বিভোর ঘুম ঘুমাচ্ছে মিষ্টি। গতকাল অনেকটা হাঁটাহাঁটির কারণে পায়ের ব্যথা ক্রমশ বর্ধিষ্ণু। কাঁপুনি দিয়ে জ্বরও এসেছে। গায়ের চাদরটাকে আঁকড়ে ধরে ঘুমের মাঝেই কেঁপে কেঁপে উঠছে। অমিতার আজ কেন যেন সকাল সকাল ঘুম ভেঙে গেল। তবে মিষ্টির কাছে যায়নি, নিজের রুমে ইতিউতি পায়চারি করছে। সকাল 8:30 বেজে গেল। মিষ্টির ঘুম থেকে ওঠার ক্ষেত্রে একেবারেই লাপাত্তা। অমিতের ভেতর এক আড়ষ্টতা ভর করেছে। একবার ভাবে মেয়েটার কাছে কি যাবে, আবার ভাবছে এভাবে হুটহাট মেয়ে মানুষের কাছে যাওয়াটা ঠিক না। তবে বেলা গড়িয়ে যখন 9টা পার হয়ে গেল তখন অমিতের ভেতরের উষ্খুস একটা চিন্তা ক্ষেত্রের গোলক ধাঁধায় পরিণত হলো। কেন যেন নিজেকে অস্থির লাগছে, প্রচন্ড অস্থির। সকল জড়তা আড়ষ্টতা ভেদ করে অমিত ঠিক করলো মেয়েটার কাছে যাবে। ধীরে ধীরে দরজা খুলে পা টিপে টিপে রুমের ভেতর গেল। মিষ্টি চাদর লেপটে খাটের একপাশে ছোট্ট একটা জায়গা দখল করে ঘুমিয়ে আছে। অমিত কাছে গেল। চোখ মুখে কেমন বিষাদের ছাপ, ঠোঁটগুলো শুকিয়ে কেমন লাল টকটকে লাগছে। একদম বিশ্লেষণের বাইরের এক পৃষ্ঠা এই মেয়ে। অমিত খানিকক্ষণ তাকিয়ে রইল। লম্বা চুলগুলো খাটের সীমানা পেরিয়ে নিচের ফ্লোর ছুঁই ছুঁই করছে। এক হাতে বেশ কয়েকটা কাচের চুড়ি, তবে অন্য হাতে নেই। চুরির অবস্থানের স্থানে একটা কাঁচা ঘা আর চারপাশের রক্ত শুকিয়ে গেছে। ঘাটার দিকে তাকাতে অমিতের ভেতরে কেমন বিচলনের ধাক্কা লাগলো। একটা নিঃশ্বাস ফেলে ধীর কণ্ঠে মিষ্টিকে ডাকতে লাগলো। মিষ্টি, মিষ্টি ওঠো। তবে মিষ্টি কোনো সাড়া দিল না। অমিত আরো কয়েকবার ডাক দেওয়ার পরও মিষ্টি ঘুম থেকে উঠল না। অনেকটা সময় অপেক্ষা করলো মিষ্টির জন্য। অবশেষে মিষ্টির কাঁধে হাত রেখে অমিত ডাক দিল। মিষ্টির গায়ে হাত দিতে অমিতের ভেতরে কেঁপে উঠল। মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। অমিত ভাবতেও পারেনি মেয়েটার এত জ্বর। সাথে সাথে অমিত মিষ্টিকে জোরে সোরে ডাকতে লাগলো। মিষ্টি উঠো, কিছু খেয়ে নাও, অনেক জ্বর তোমার, প্লিজ উঠো। মিষ্টি অনেক কষ্টে চোখ খুলল। চোখগুলো অনেক লাল হয়ে আছে আর অনবরত পানি ঝরছে। মিষ্টি অমিতের দিকে শান্তভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল।
আশেপাশে তাকাতে গতকালের কাহিনী মনে পড়ে গেল। মিষ্টি ওঠার চেষ্টা করলো, কিন্তু পায়ের তালু ভীষণ পীড়া দিচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? বসো এখানে, তোমার শরীর ভালো না, বুঝতে পেরেছো তুমি? মিষ্টি যেন বলার মতো ন্যূনতম শক্তিটাও পাচ্ছে না। মিষ্টি, তোমার গায়ে অনেক জ্বর, আমি নাস্তা বানিয়ে আনছি, খাওয়া শেষ করে ওষুধটা খেয়ে ঘুমাবে। বলেই গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। অমিত মিমি ছাড়া কারো জন্য এতটা বিচলিত হয়নি কোনোদিন। এই প্রথম এমন লাগছে, হাহাকার লাগছে কারো জন্য। মেয়েটার অবস্থা দেখে ভেতর ভেতর কেমন বিষাক্ত এক রুদ্ধশ্বাস অনুসন্ধান করতে পারছে সে। সবকিছু নিয়ে দ্রুত বাড়ি ফিরে গেল অমিত। মিষ্টি বসে থাকতে না পেরে আবার ঘুমিয়ে গেল। অমিত ফিরে এসে মিষ্টিকে ডেকে তুলল। মিষ্টি অবাক দৃষ্টির আলোড়নে অমিতের দিকে তাকিয়ে রইল। ছেলেটাকে যেমন মনে করেছিল ঠিক তেমন নয়, সে অনেকটা ভিন্ন। মিষ্টি, খাবারটা খেয়ে নাও, আর এখানে মেডিসিন আছে, নিয়ে নাও প্লিজ। মিষ্টি শান্ত দৃষ্টিতে অমিতের দিকে তাকিয়ে রইল। কেমন যেন আজব একটা মায়ার আকর্ষণ উপচে পড়ছে ছেলেটার চোখে মুখে। অমিত কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেল। মিষ্টি খাবারগুলো কোনো মতে খেয়ে আবার ঘুমিয়ে গেল। অমিত কিছুক্ষণ পর রুমে উকি দিয়ে দেখলো মিষ্টি ঘুমাচ্ছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বেরিয়ে গেল গাড়ি নিয়ে। কলেজে যেতেই দেখলো রাদাফ এখনো গেটের সামনে দাঁড়িয়ে আছে। অমিত বুঝতে পারলো রাদাফ মিষ্টির জন্য দাঁড়িয়ে আছে। অমিত রাদাফের সামনে গেল। রাদাফ অমিতকে দেখে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো যে? ক্লাস তো শুরু হয়ে গিয়েছে, যাও ক্লাসে যাও। জি ভাই। রাদাফ আর কিছু বলল না। মনটা কেমন কেমন করছে মিষ্টির জন্য, কিন্তু কলেজের সিনিয়র ভাইকে কিছু বলতেও পারেনি, তাই চুপচাপ ক্লাসে চলে গেল। অমিতও চলে গেল ক্লাসে। ক্লাসে যেতে অমিতকে দেখে হৃদ চেপে বসল। পেছন থেকে মায়েরা বলে উঠল, কি রে, এত দেরি হলো যে? কিছু কাজ ছিল ইয়ার। হৃদ সন্দেহের দৃষ্টিতে অমিতের দিকে তাকালো। অমিত মায়রার দিক থেকে চোখ সরাতেই দেখলো হৃদ তার দিকে কেমন সন্দিহান নজরে তাকিয়ে আছে। কি হয়েছে, এইভাবে তাকিয়ে আছিস কেন? তোর কি কাজ ছিল রে? আমার কি কাজ থাকতে পারে না? বেকার মানুষের আবার কাজ? মনে হচ্ছে কত কাজ করিস দিনে তুই। কথার স্বর পেয়ে ক্লাসের টিচার ধমক দিয়ে উঠল। সাথে সাথে সবাই চুপ হয়ে গেল। তবে হৃদ এখনো অমিতের দিকে তাকিয়ে আছে। অমিত তাকিয়ে ফিসফিসিয়ে বলল, কি হলো? হৃদ চোখ ছোট ছোট করে মাথা হেলিয়ে বলল, কিছু তো আছে বস। অমিত হালকা হাসলো, তবে কিছু বলল না। ক্লাস শেষ করে সবাই শান্তিতে আড়মোড়া ভাঙছে। আকাশ হাত এদিক ওদিক ছেড়ে বলল, চল কোনো রেস্টুরেন্টে বসি, আমার বাঁকা হয়ে গিয়েছে। রেস্টুরেন্টের কথা শুনতে অমিতের মিষ্টির কথা মাথায় এলো। মনে মনে ভাবতে লাগলো, সময় তো ভালোই বেরিয়েছে, মেয়েটা দুপুরে খাবে কি? হৃদ অমিতের কাঁধে হাত রাখল। কিরে, কোথায় হারিয়ে গেলি? আমার যেতে হবে না এক্ষুনি, তোরা এনজয় কর। বলে অমিত চলে এলো। সবাই বেশ অবাক হলো। এর কি হলো রে? এত কাজ এলো কোত্থেকে? যেমন বিহেভ করছে, বাসা 4-5টা বাচ্চা রেখে এসেছে, তারা না খেয়ে খেয়ে মরছে, এখন না গেলে ঢের বিপদ। হৃদ আর মায়েরা হেসে দিল। বাতাস লেগেছে ওর। অমিত বাসায় যাওয়ার পথে খাবার কিনে নিয়ে গেল। বাইরে লক করে গিয়েছিল অমিত, তাই এসে চাবি দিয়ে খুলে ভেতরে গেল। ভেতরে গিয়ে মিষ্টির রুমের দিকে তাকালো। কোনো সারা শব্দ আসেনি রুম থেকে। অমিত গায়ের জ্যাকেট খুলে রেখে মিষ্টির দরজায় নক দিল। মিষ্টি, ভেতর থেকে কোনো শব্দ আসেনি। অমিত ভাবছে, মেয়েটা কি এখনো ঘুমাচ্ছে? শরীর কি অনেকটা খারাপ ওর? অমিত খানিক ভেবে দরজা ঠেলে ভেতরে গেল। খাটের দিকে তাকিয়ে দেখলো খাটের সবকিছু গোছানো, কিন্তু মিষ্টি খাটে নেই। অমিতের ভেতর কেমন একটা আচমকা ধাক্কা অনুভূত হলো। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে ভেতরটা। মেয়েটা কি কোথাও? অমিতের ধ্যান ভাঙলো একটা শব্দে। শব্দটা কানে আসতে অমিত সামনে তাকালো। মিষ্টি মাত্রই গোসল করে বেরিয়ে এসেছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুমের দরজা লাগাচ্ছে। একটা নীল রঙের আভা যেন ছড়াচ্ছে মেয়েটার অপরূপ সৌন্দর্যে। ভেজা চুলের এলোমেলো অংশ চেহারাকে ছুঁয়ে দিচ্ছে, আর ছুঁয়ে দিচ্ছে চোখের পাপড়িগুলো। ঠোঁট জোড়া কেমন রক্তিম লাগছে। অমিত স্থির দৃষ্টি যাপন করতে আসক্ত হয়ে পড়ল। কেন যেন নজর এক জায়গায় আটকে গেল। মিষ্টি চোখ ঘুরিয়ে তাকাতে অমিত দৃষ্টি আড়াল করে অন্যথায় স্থাপন করলো। হুট করে এভাবে অমিতকে দেখেও কিছুটা ভরকে গেল মিষ্টি। আপনি কখন এলেন? আসলে আমি ভেবেছি তুমি এখনো ঘুমোচ্ছ, তাই ডাকতে এসেছিলাম খাবারের জন্য। কাজ শেষ করে ডাইনিং এ এসো। হুম। অমিত রুম থেকে বেরিয়ে গেল। মিষ্টি নিজের কাজ শেষ করে ডাইনিং এর দিকে গেল। দূর থেকে দেখলো অমিত খুব যত্ন সহকারে খাবার দিচ্ছে টেবিলে। টেবিলের সবকিছু একদম নতুন। মিষ্টিকে আসতে দেখে অমিত জিজ্ঞেস করলো, জ্বর কি কমেছে? আগের চেয়ে ভালো। মিষ্টি চেয়ারে বসে হাতের তালু দিয়ে দু হাতের উপরের অংশ ঘেঁষতে লাগলো। অমিত বিষয়টা খেয়াল করলো। তোর শীত লাগছে তাই না? না তেমন না,
গোসল করেছি। গায়ে কিছু জড়ানি কেন? মিষ্টি কিছুই বলল না। তার প্রচন্ড শীত লাগছে, কিন্তু গায়ে দেওয়ার মতো তেমন কিছুই নেই। রুহির সাথে থাকতে রুহির একটা শাল জড়াতো গায়ে, তবে এখন আর কি দিবে গায়ে। অমিত খাবারের প্লেটটা সামনে এগিয়ে দিল, টেবিল থেকে উঠে নিজের রুমের দিকে যেতে লাগলো। মিষ্টি অবাক হলো, খুব মন চাইছে বলতে। আপনি খাবেন না? অমিত যাওয়ার পথে খানিকটা থেমে গেল, ঘাড় কাত করে বলল, তুমি খাও, আমি আসছি। বলেই রুমের দিকে চলে গেল। মিষ্টি হালকা কাঁপতে কাঁপতে খাবার মুখে দিচ্ছে। খাওয়ার ইচ্ছেটা একদমই নেই তার। মুখে রুচি নামক জিনিসটা যেন কোথায় বিলীন হয়ে গেছে। হঠাৎ করে তার গায়ে গরম একটা আভা ছড়িয়ে গেল। অমিত তার জ্যাকেট এনে মিষ্টির গায়ে জড়িয়ে দিল। কেমন মিষ্টি অতি সুপরিচিত একটা মন কাড়ার সুঘ্রাণ আসতে লাগলো জ্যাকেট থেকে। এই ঘ্রাণটা আগেও কয়েকবার মিষ্টি পেয়েছে। অমিত চুপ করে পাশে বসে খেতে লাগলো। মিষ্টি খাবার শেষ করে সবকিছু গোছাতে লাগলো। এই জিনিসগুলো গত 2 দিনে কিচেনে দেখেনি। মিষ্টি কাঁচের প্লেট বাটিগুলো নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। বুঝতে পারছে না এগুলো রাখবে কোথায়। অমিত পাশের রুম থেকে উঁকি দিয়ে দেখলো মিষ্টি দ্বিধায় ভুগছে। অমিত সামনে এসে মিষ্টির হাত থেকে সেগুলো নিয়ে নিল। এগুলো এখানে রাখি না, প্রয়োজন পড়ে না। মিষ্টি একটু অবাক হলো, খাওয়া দাওয়া করতে তো এগুলো লাগেই, তাহলে লোকটা খাওয়া দাওয়া করে কিভাবে? মিষ্টির তাকানোর ভঙ্গি দেখে অমিত বুঝতে পারল আসলে বাসায় খায় না, বাইরে খায়, তাই লাগে না এসব। মিষ্টি বিস্ময়কর ভাবে অমিতের পানে তাকিয়ে রইল। ভাবছে ছেলেটা একা থাকে কেন? লোকটার কি কেউ নেই? বাড়ি গাড়ি ধন দৌলতে আবর্তিত সবকিছু, তাহলে লোকটা এভাবে একা থাকে কেন? অমিত চুপ করে থেকে জিনিসগুলো রেখে চলে গেল। মিষ্টি চুপ করে দাঁড়িয়ে থেকে রুমের দিকে চলে গেল। অমিত চুপ করে বড় জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকটা অবলোকন করছে। রাস্তাটা একদম ফাঁকা, মাঝে মাঝেই কিছু গাড়ি যায়। একদম তার ভেতরের অবস্থার মতোই তার ভেতরের সর্বস্ব ফাঁকা। কিছুটা সময় মানুষের আনাগোনায় মুখরিত থাকে, ভেতরটা আলোড়িত থাকে, কিন্তু এই একাকিত্ব কি আর কেউ সম্পূর্ণ ফিরিয়ে দিতে পারে? মিষ্টিও তার রুমে গিয়ে চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। পাগুলো কেমন টনটন করছে ব্যথায়, তবে ভেতরের জানালাটা এর চেয়েও কয়েক গুণ বাড়ন্ত। একাকী মনে ভাবছে এর শেষটা কোথায়, আর তার স্থান কোথায় গিয়ে নিজের ঠাঁই খুঁজবে সে। অবহেলার দরুন সব ছেড়ে চলে এসেছে এক মুঠো সুখের হাতছানি পেতে। এখন তো নিজের কোনো দিকই রইল না। নিজেকে একটা স্তূপে পড়ে থাকা নীরের কিছু মনে হচ্ছে তার। আর কতটা শক্ত করবে নিজেকে? ভেতর ভেতর সাহসগুলো জ্বলে পড়ে কয়লা স্তূপে পরিণত হয়েছে। চোখের পানিকেও এখন তাচ্ছিলের বস্তু মনে হয়। এই সময়ের মধ্যে অমিত আর মিষ্টির কোনো সাক্ষাৎ হলো না। একই ছাদের নিচে দুটো মানুষের নিঃশ্বাস, একই বেদনাময় দুটো মানুষের হৃদয়। কেউ কারো ভেতরটা বোঝানোর ক্ষমতা রাখছে না। অমিত একটু পর উঠে মিষ্টির রুমের দরজায় টোকা দিল। মিষ্টি চাদর মুড়ি দিয়ে বিছানায় বসেছিল। অমিতের জ্যাকেটটা এখনো গায়ে দিয়ে আছে। হঠাৎ মিষ্টি ধ্যান ভেঙে দরজার পানে তাকালো। আসবো? মিষ্টির সম্মতিতে অমিত ভেতরে গেল। তোমার ফোনটা কই? আমার নষ্ট ফোন? তোমার কয়টা ফোন? মিষ্টি কিছু বলল না এটার প্রতিউত্তরে। তবু অমিত ভ্রু কুচকে তাকিয়ে আছে। আমার ব্যাগে। অমিত উঠে মিষ্টির ব্যাগটা নিয়ে মিষ্টির কাছে দিল। ফোনটা দাও আমায়। মিষ্টি কিছুই বুঝলো না। ব্যাগ থেকে ফোনটা বের করে অমিতের হাতে দিল। অমিত সিম কার্ডটা বের করে নতুন ফোনে ইনসার্ট করতে লাগলো। মিষ্টি অবাক হয়ে তাকিয়ে আছে। আপনি কি করছেন? কিছু ভুলের অনুতপ্ত বোধ স্বীকার করছি। মানে দেখুন, আমার চাই না কিছু। দেখো মিষ্টি, পথে ঘাটে কিন্তু আমরাও চলি, তাই জানি কার কখন কি দরকার হয়। যেহেতু ফোনটা আমার কারণে নষ্ট হয়েছে, তাই এটা ফেরানোর দায়িত্বটা অবশ্যই আমার। আমি কোনো পাওনা বেহিতে ডাকি না। পাওয়া যেটুকুই সেটুকু দিলেই চলবে, এর বেশি দিলে তাকে বলে করুণা। তোমার মনে হচ্ছে আমি তোমার উপর দয়া দেখাচ্ছি? নতুন কিনিনি আমি, পড়েই ছিল আমার কাছে, ওইটাই দিয়ে দিলাম। ততক্ষণে অমিত কথা বলতে বলতে সিম কার্ড লাগিয়ে ফেলেছে। অমিত খুব ভালো করে জানতো মিষ্টি সহজে নিতে চাইবে না, তাই এইটুকু মিথ্যে বলতেই হতো। ফোন অন করার সাথে সাথে মিষ্টির ফোনে একটা ফোন এলো। অমিত তাকিয়ে থেকে মিষ্টির দিকে বাড়িয়ে দিল। কলটা রাদাফের। অমিত মিষ্টির কাছে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মিষ্টি অমিতের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কানে ফোন দিয়ে কথা বলল রাদাফের সাথে। কথা বলা শেষ করে মিষ্টি ফোন নিয়ে ঘাটাঘাটি করতে লাগলো। ফোনের আগাগোড়া কিছুই মাথায় আসছে না। রুহিকে ফোন দিতে মন চাচ্ছে খুব, কিন্তু কিভাবে দিবে বুঝতে পারছে না। খাট থেকে নেমে অমিতের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। রুম থেকে বেরিয়ে দেখলো অমিত চুপ হয়ে সেই স্বচ্ছ কাচের পাশে দাঁড়িয়ে আছে। মিষ্টি পাশে গিয়ে দাঁড়ালো। কিছু বলার আগে হঠাৎ কাচের দিকে চোখ গেল। দুটো প্রজাপতি একে অপরকে ধাক্কাধাক্কি করতে করতে কাচের দেয়ালে স্থিরভাবে বসে পড়ল। ডুবন্ত বেলার অপার সৌন্দর্য যেন কাঁচ ভেদ করে ভেতরে আসতে চাইছে। মিষ্টি অনুমতিহীন কাচের জানালাটা খুলে দিল।
হালকা বাতাস গায়ের পশমগুলো দাঁড় করিয়ে দিল। তবু বেশ লাগছে তার। প্রজাপতি দুটো উড়তে উড়তে ভেতরে চলে গেল। শুনেছি প্রজাপতি ঘরে এলে নাকি বিয়ে হয়। আপনার শীঘ্রই হয়ে যাবে হয়তো। মিষ্টির কথায় অমিত হেসে দিল। 2 দিন পার হয়ে গেল। এই 2 দিন মিষ্টি অমিতের কাছেই ছিল। আজ মিষ্টি পরিপূর্ণ সুস্থ, পায়ের ব্যথাও তেমন নেই, অনেকটাই লাঘব হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।